আজ আর পড়তে হবে না তরি, বই খাতা গুটিয়ে ফেলো। তরি খাতায় মার্জিন করতে করতে বলল, একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখিয়ে দিন না, তাহলেই আজকের ঝামেলা শেষ। আহসান তরির বই খাতা ছুঁয়েও দেখল না। তরি এখন তার সামনে থাকা মানেই বিপদ। তরিকে আগে এখান থেকে বিদায় করতে হবে। আহসান কপটতার স্বরে বলল, আমি পরে দেখিয়ে দেব, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি বুবুর ঘরে যাও। তরি বিছানা থেকে উঠে দাঁড়াবার সময় উদর থেকে আঁচলটা বেশ খানিকটা সরে গেল। মেদবিহীন কোমল উদর দেখে আহসানের গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আদেশের সুরে তরিকে বলল, তোমাকে না বলেছি তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বুবুর ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। আহসানকে লম্বা আর দ্রুত শ্বাস নিতে দেখে তরি হকচকিয়ে উঠল। ভয়ের তো গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করেছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? বুবুর ঔষধের বক্সে প্রেশারের ঔষধ আছে, এনে দেবো আপনাকে? আহসান হতাশ হয়ে তরির পানে চাইল। কিভাবে বোঝাবে তরিকে সে? এটা কোনো শরীরের অসুখ নয়, এটা হলো মনের অসুখ। খুব বিচ্ছিরি রকমের মনের অসুখ, ছুঁয়ে দেওয়ার অসুখ, বাজে অসুখ। ছে, আগে কলেজে যেতে তরির শরীর খারাপ লাগতো না। ক্লাসে গল্প করার জন্য হলেও যেতে মন চাইতো। কিন্তু আজকাল কলেজে তার মনই বসে না। মন ও মস্তিষ্কে উভয় পাশে আহসান নামক একটি ব্যক্তি স্থায়ী বসতি গড়ে তুলেছে। তরি চাইলেও সেই সুদর্শন সুপুরুষ ব্যক্তিত্বের মানুষটাকে উপেক্ষা করতে পারছে না। বাজে লোকটা মনের ভেতর এইভাবে ঢুকে বসে আছে কেন? কি অধিকার তার? অধিকারের বিষয়টিতেই তরি বারবার আটকে যায়। যদি কথা ওঠে অধিকারে, তবে আহসানের চেয়ে বেশি আর কারো অধিকার খাটাবার সাধ্য নেই। তরির ওপরে লিখিত এবং অদৃশ্য অলিখিতভাবে আহসানের দাবি আছে। লোকটা হুট করে এসে তরির ক্ষুদ্র মনে এতটা জায়গা করে নিল। কবে নিল? তরি টের পেয়েছে কি? পাইনি তো। তাহলে কবে ঘটল এই অঘটন? কে জানে। তরির কলেজ আজ নির্ধারিত সময়ের আগেই ছুটি হলো। আজ শেষের ক্লাসটা অজ্ঞাত কারণে বাদ হয়ে গিয়েছে। তরি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রইল আহসানের অপেক্ষায়। আহসান জানে না তরির অগ্রিম ছুটির কথা। তরির পাশে ঝুমুর এসে দাঁড়ালো। প্রতিদিন টকটকে লাল লিপস্টিক দিয়ে ক্লাসে আসে সে। ম্যামের কাছে বকাও খায়, তবুও কোনো লাভ হয়নি। উঁচু করে চুল বেঁধে ঠোঁট লাল করে কলেজে আসাটা তার স্বভাব। ঝুমুর তরিকে উদ্দেশ্য করে বলল, ছুটি হয়ে গেছে, বাড়ি যাবে না? তরি সরলতার সহিত উত্তর দিল। উনি তো নিতে আসলেন না আজ এখনো। ঝুমুর কৌতূহলের ছলে প্রশ্ন করল। উনি কে? তোমার উনি? তরি লজ্জায় মাথা নুয়ে ফেলল। ঝুমুর আর চোখে তরিকে দেখল। ব্যাগ থেকে নিজের ফোনটা তরির হাতে দিয়ে বলল, তোমার উনির নাম্বার মুখস্থ আছে? ফোনে ব্যালেন্স আছে? তাকে ফোন করে কলেজে আসতে বলো। তরি প্রথমে ইতস্তত বোধ করলো, পর মুহূর্তে ভাবল দুপুরে এভাবে একা একা দাঁড়িয়ে থাকার চেয়ে আহসানকে ফোন করাটাই ভালো। প্রথম কলেই আহসান ফোন ধরলো। অপরিচিত নাম্বার দেখে একটু সন্দেহ সৃষ্টি হলো মনে। তবুও ফোনটা ধরল সে। তরির গলার স্বর শুনে আশ্বস্ত হলো। মালের গুদাম থেকে বেরিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল সে। মেয়েটা অপেক্ষা করছে নিশ্চয়ই। ঝুমুর আর দাঁড়ালো না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তরির কলেজ গেটের সামনে আহসানের বাইক এসে থামতেই তরি ছুটে গেল তার দিকে। রোদে দাঁড়িয়ে থেকে ঘামে ভিজে গেছে তার শরীর। আহসান পকেট থেকে নিজের রুমালটা বের করে এগিয়ে দিল তরির দিকে। তরি হাত বাড়িয়ে রুমালটা নিল, তবে ঘাম মোছার মতো অহেতুক কাজে রুমালটা নষ্ট করলো না। এই রুমালের দাম তরির কাছে অনেক বেশি। শক্ত করে হাতের মুঠোয় ধরে রাখলো সে রুমালটা। এটা সে কাউকে দেবে না। বাড়ি ফিরেই খাবার খেয়ে তরি আহসানের ঘরে লম্বা এক ঘুম দিল। দিনে আহসানের ঘরে থাকা নিয়ে মধুবিবির কোনো আপত্তি নেই, তবে রাত হলেই তরিকে নিজের ঘরে না পেলে মধুবিবি বেজায় রাগ করেন। এই সুপ্ত ক্রোধের কারণ কি তা তরি নিতান্তই অজানা। দুপুরের দিকে আহসান খাবার খেতে বাড়ি আসে।
ফেরার পথেই তরিকে কলেজ থেকে নিয়ে আসে। খাওয়া শেষে পড়ার ঘরে কী সব বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে, তারপর আবার কাজে চলে যায়। মাঝে মাঝে সন্ধ্যায় ফেরে, কাজের চাপ বেশি থাকলে প্রায়ই আবার রাতেও ফেরে। ক্লাসে বসে থেকে থেকে তরির কোমরের দশা বেহাল। বিছানার ঠিক বাম পাশে বালিশে মাথা রেখে উবু হয়ে শুয়ে আছে সে। আহসান সেই মুহূর্তেই কাজের ছলে ত্রস্ত পায়ে ঘরে এলো। তরিকে ওভাবে শুয়ে থাকতে দেখে বিচলিত হলো। তরি যেই পাশটায় শুয়েছে ঠিক সেই বরাবর বিছানার নিচে টাকার বান্ডিল রেখেছিল সে। সেটা এখন নেওয়া দরকার। আজকে নতুন মাল ওঠানোর জন্য কর্মচারীকে টাকা দিতে হবে। তরিকে কি ঘুম থেকে উঠিয়ে তুলবে? আহসান গভীর মনোযোগের সঙ্গে তরিকে দেখল। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ক্লান্ত মেয়েটাকে জাগিয়ে তোলা কি ঠিক হবে? আহসান মিনিটখানিক ভাবল, এরপর নিজে বিছানায় উঠে বসলো। তরির মাথার পাশ থেকে তোষকের নিচ থেকে যত্ন সহকারে নিঃশব্দে টাকার বান্ডিলটা বের করলো। তরি এবার একটু নড়ে চড়ে উঠল। কাজ শেষে বিছানা ছেড়ে নামার সময় তরি হঠাৎ তার হাতে বাহু চেপে ধরল। আহসান চমকে ফিরে তাকালো। কি হলো হঠাৎ মেয়েটার? একবার তরির হাতের বাঁধন ছেড়ে উঠে যেতে ইচ্ছে হলো। পরক্ষণেই কি ভেবে আহসান আর উঠল না। নরম সুরে তরিকে বলল। ছাড়ো। তরি চোখ বুজে থাকা অবস্থায় বলল। উম, আহসান প্রত্যুত্তরে বলল। কেন? তরি নিদ নিদ কণ্ঠে বলল। ছেড়ে দিলে চলে যাবেন। আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল। তাহলে কি করবে? তরি নির্ধারত অবস্থায় আহসানের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল। রেখে দেব। আহসান মোহনীয় সুরে বলল। কোথায় রাখবে? তরি ঘুমু ঘুমু গলায় বলল। আলমারি। আহসান মনে মনে বেজায় হাসলো। ঘুমের ঘরে কথা বলার অভ্যাসটা তার নিজেরও আছে। মধু বিবি তাকে কতবার যে ছোটবেলায় হুজুরের কাছে নিয়ে গেছে, এ কারণে তার ভবিষ্য মতে আহসানের সঙ্গে জিন আছে। কি হাস্যকর ব্যাপার! অতঃপর ওই তরির মতো তুলতুলে নরম বস্তাকে অবজ্ঞা করে আহসানে ফিরে যেতে হলো। আজ কাজ না থাকলে সত্যি তরির কথা ফেলতো না সে। ইস, সব কিছু ফেলে 24 ঘন্টা তরির আশেপাশে ঘুরতে পারার সক্ষমতা যদি তার থাকতো। আজকাল মাথায় কি হয়েছে কে জানে। তুলতুল নামক এক জৈনিক নারী আহসানের মাথায় পিলপিল করে ঘোরে। মাঝে মধ্যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে মাথা চেপে ধরে বসে থাকে, তবুও তুলতুল মাথা থেকে সরেই না। কি যে ভয়াবহ সেই রোগ! দিনরাত শুধু মাথার মধ্যে ভিমড়ি খায়। খুব শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে, না হলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কিন্তু এই রোগের চিকিৎসক কে? তুলতুল। কি অদ্ভুত বিষয়! যেই রোগের নাম তুলতুল সেই রোগের পথের নামও তুলতুল। নিশ্চয়ই এটি অতি চমকপ্রদ এবং বিরল রোগ। বাণীতে তুলতুলের রোগী বর। বিকেলে ফ্যাক্টরিতে নতুন মালের অর্ডার দিয়ে ফেরার পথে আহসানের অতি নির্দয় ও করুণ ঘটনার সাক্ষী হলো। ফ্যাক্টরিতে মালের অর্ডার দিয়ে ফেরার সময় নতুন একটা বিল্ডিং পড়ে। বিল্ডিংটা তখন অসম্পূর্ণ, ওপরে কাজ চলছে তখনও। আহসান সামনে হাঁটছিল, মাজদাক ছিলেন পেছনে। সহসা কি হলো কে জানে, বড়সড় একখানা ইটের খণ্ড বেখেয়ালে আহসানের কপাল ছুঁয়ে নিচে পড়ল। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে আহসান সরে যাবার মতো সময় পেল না। মাথায় এক হাত রেখে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলল। মাজদাক সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষ দর্শনকারী ছিলেন। রাস্তায় ছেলেকে ধরে তিনি বসে পড়লেন। আহসানের তখন জ্ঞানহীন, মাথার বাম পাশ চুয়ে চুয়ে পড়ছে তার তরল লাল রঞ্জক পদার্থ। পথচারী ও এলাকাবাসীদের সহায়তায় আহসানকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। মাজদাক তখন ভয়ে আশঙ্কায় বুকে পাথর চেপে বসে আছেন। বাড়িতে ফোন করে এই খবর দেবার মতো মানসিক অবস্থা তার নেই। সুস্থ সবল ছেলেটার একই দশা। শোভাকে কোন মুখে সেই কথা জানাবে? ছেলেটাকে এই অবস্থায় দেখে তার নিজেরও যে বুক কাঁপছে। মাজদাক নিজের মাথা চেপে ধরে কেঁদে ফেললেন। এই ছেলে তার প্রাণ। ছেলের কিছু হলে তিনি বাঁচবেন না। সৃষ্টিকর্তা হয়তো সেদিন এক বাবার এরূপ করুণ আর্তনাদকে হেলায় সরিয়ে দিতে পারলেন না, আর মনে করা সকল দোয়া কবুল করলেন। নার্স এসে জানালো আহসানের জ্ঞান ফিরেছে, তবে মাথার বাম পাশ ফেটে গেছে।
তাতে 5টা সেলাই পড়েছে। মাজদাক দুহাত তুলে শুক্রিয়া আদায় করলেন। দ্রুত পা চালিয়ে ছেলেকে দেখতে গেলেন। আহসান তখন বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রক্ত ক্ষরণ হওয়ার শরীর দুর্বল, স্যালাইন চলছে। শোভা রাতের খাবার নিয়ে অপেক্ষা করছে। মাজদাক বলেছিলেন ফিরতে দেরি হবে আজ, তাই বলে এত দেরি? রাত 11:30 বাজতে চলল, এখনো কারো খোঁজ নেই। মধুবিবি কয়েকবার এসে ছেলে আর নাতির খোঁজ করে গেছেন। তরি আর রুমি আহসানের অপেক্ষায় ছিল। অগত্যা শোভা তাদের ঠেলে ঠুলে পড়তে বসিয়েছে। শোভার অপেক্ষার অবসান ঘটল। স্বামী ও পুত্র দুজনেই ফিরে এলো, কিন্তু এই ঘরে ফেরা সেই ঘরে ফেরা নয়। আহসান ফিরল বাবার কাঁধে এক হাত ভর করে। আহসানের মাথায় বড় মোটা ব্যান্ডেজের স্তর দেখে শোভা আঁতকে উঠলেন। ছেলের কি হাল? দুপুরে তো ভালো মানুষ বাড়ি থেকে বের হলো, তবে এখন? শোভা দৌড়ে ছেলের কাছে ছুটে গেল। আহসানের পা তখনও চলছিল না। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সে। যে প্যাচে পড়ে গিয়ে কবজিতে আঘাত লেগেছে, সেখানটাও ব্যান্ডেজ পড়েছে। স্বামীর মুখে সবটা শুনে শোভা কেঁদে ফেলল। সৃষ্টিকর্তা আজ বড় বাঁচা বাঁচিয়েছেন। মাথায় সংবেদনশীল অঙ্গ, সেরকম বড় কিছু হয়নি, এটা তার ভাগ্য। ভাত মেখে আহসানকে খাইয়ে দিলেন তিনি। আহসান খুব বেশি একটা খেলো না, মাত্র কয়েক নলা খেয়েই মুখ ফিরিয়ে নিল। শোভা আর জোর করলেন না, ছেলেকে ঘরে নিয়ে শুইয়ে দিলেন। এমনিতেও আজ কম ধকল যায়নি ছেলেটার ওপরে। ক্লান্ত রুগ্ন দেহ নিয়েও আহসান আজ ঘুমোতে পারছে না। তরি একবারও এলো না তার কাছে। এলো না কেন? কি এত কাজ তার হাতে? কাজ থাকতেই পারে, তাই বলে এতটা নির্মগ্নতা? একটাবার এলেও কি পারতো না সে? তরি নিকট এতটাই ফেল না সে? তীব্র অভিমানে আহসান খেই হারিয়ে ফেলল। ব্যথানাশক ওষুধের ঘরে চোখজোড়া ঘুমের রেশ নেমে এলো। বুকের ওপরে ডান হাতটা রেখে ঘুমিয়ে পড়ল সে। শরীরের আনাচে কানাচে ব্যথার অন্ত নেই। আহসানের ঘুমের স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না। মিহি সুরে কান্নার শব্দ শুনে তার ঘুম ভাঙল। চোখ খুলেই তরির মুখটা দেখতে পেল সে। এই দর্শন খুবই অদ্ভুত। তরির কাদো কাদো মুখ দেখে আহসানের মায়া উপচে পড়ল তার প্রতি। অভিমান যেন পা গুটিয়ে পালালো। তরির পরিপাটি করে রাখা চুলগুলোর আজ আলুথালু অবস্থা। চোখ দেখে চিকন পানির ফোঁটা বেয়ে পড়ছে। থুতনি ডগা, নাকের ডগা কেমন লাল লাল। আহসান ভাঙা গলায় বলল, কি হয়েছে তুলতুলি বেগম? নামের বিকৃতি শুনে তরির রাগ হওয়ার বদলে আরো কান্না পেল। কি অবস্থা হয়েছে লোকটার! এরকম হবে জানলে আজ বাইরেই যেতে দিত না আহসানকে সে। তরি অভিযোগের সুরে বলল, আপনি ভীষণ বাজে এবং বেখেয়ালি একজন লোক। খুব 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 বাজে আপনি। পথে ঘাটে চলতে পারেন না, দেখেছেন আজ কি হলো? আপনি আসলেই বাজে লোক, পচা লোক একটা। আহসান কণ্ঠভর্তি গভীরতা নিয়ে বলল, তুমি তাহলে ভালো করে দাও, আমি অনেক বাজে, অনেক 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 বাজে। তরি আহসানের হাতের উপর মাথা রেখে কেঁদে ফেলল। আহসান লক্ষ্য করলো তার হাত ভিজে যাচ্ছে। তরির চোখের পানির গুণে হয়তো। তরি ক্রন্দনরত অবস্থায় বলল, আপনার জোরে কেঁদেছি জানেন আপনি? আপনি সবসময় শুধু আমায় কষ্ট দেন। আপনার মধ্যে কোনো মায়া দয়া নেই। আহসান প্রশ্ন করলো। কেন কাঁদলে তবে? তরি চোখ মুছে বলল, আপনার কষ্ট হচ্ছে তাই আমি কেঁদেছি। আপনার কষ্টের কথা ভাবলেই আমার কেমন যেন লাগে, কেমন কেমন যেন অনেক কষ্ট হয় আমার। আহসান ছোট্ট শ্বাস ফেলে প্রশ্নের ছলে বলল, কষ্ট আমার, ব্যথাও আমার, আর কাঁদছো কিনা তুমি? তরি পর মুহূর্তেই জবাব দিল, কেন? যা আপনার তা কি আমার নয়? এই ছোট্ট প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। উত্তরটা মুখ ফুটে বেরি হলো না। যুদ্ধের সৈনিকের দিকে ছোড়া তেজস্বী রাইফেলের গুলির মতো তরির করা প্রশ্নটা তার বুকে এসে বুকটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। কথাটাও কি মানুষের হৃদয়ে এতটা ঝড় তুলতে পারে? পারে হয়তো। তরি আজ নিজ গুণে তা প্রমাণ করে দিল। তরি আহসানের মাথার ক্ষতটা খুঁটে দেখতে দেখতে বলল, আপনার এমন দশা হবে জানলে আজ আপনাকে ঘর থেকে বেরই হতে দিতাম না, বেঁধে হলেও রেখে দিতাম আমি। আহসান মস্করার ছলে বলল, কি করে বাঁধবে? দড়ি দিয়ে নাকি আঁচল দিয়ে? তরি জবাবে কিছু বলল না। নিজের শাড়ির আঁচলের অংশটা দিয়ে আহসানের
পরনে পাঞ্জাবির নিচের অংশটা একটা গিট দিল। তরির কাণ্ড দেখে আহসান সত্যি সত্যি হেসে ফেলল। সেই রাতে মধুবিবি আর বাগড়া দিতে এলেন না। তরি আহসানের ঘরেই ঘুমালো। আহসানের ডান হাতে মাথা রেখে আহসানের বুকে মুখ গুজে। আহসানের মাথায় ব্যান্ডেজটা আজ খুলে ফেলা হয়েছে। ক্ষতটা সেরে গিয়েছে, তবে কালচে বর্ণের একটা দাগ রয়ে গিয়েছে। হাতের কবজির আঘাতটাও ঠিক হয়ে গেছে। অসুস্থতার বাহানায় মাজদাক ছেলেকে ব্যবসার কাজে একদমই হাত লাগাতে দেননি। ঘরে শুয়ে বসেই দিন কেটেছে তার এক প্রকার। কাজের মধ্যে অবশ্যই একটা কাজ হয়েছে। জমিয়ে রাখা চাকরির পড়াগুলো শেষ করে ফেলেছে সে। আহসান সর্বক্ষণ বাড়িতে উপস্থিত থাকার দরুন রুমি এবং তরি উভয়কেই বেশ দৌড়ের উপর থাকতে হয়েছে। সন্ধ্যা থেকে রাত অবধি পড়ার টেবিল ছেড়ে উঠতেই পারেনি তারা। আজ আগের রুটিনে অভ্যস্ত হয়ে পড়েছে আহসান। দীর্ঘদিন পর কাজে ফিরেছে সে। ঘরে শুয়ে বসে তার এক প্রকার বিরক্তি ধরে গেছে। কি একঘেয়ে জীবন। অনেকদিন পর তরিকে পৌঁছে দিতে তরির কলেজে গিয়েছিল আজ সে। এই এত কিছু মাজদাকি তরি আর রুমিকে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্বে ছিলেন। ব্যস্ততার ফাঁকে হঠাৎ আহসানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই অপরিচিত একটা নাম্বার দেখতে পেল সে। দ্রুত হাতে কলটা রিসিভ করে কানে তুলল সে। কয়েকবার হ্যালো বলেও উপাস থেকে কোনো শব্দ পাওয়া গেল না। আহসান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কলটা কেটে দিল। বেশ কিছুদিন যাবতীয় অপরিচিত নাম্বার থেকে কল আসছে তার ফোনে, তবে রিসিভ করলে কারোর শব্দ পাওয়া যায় না। কি অদ্ভুত ব্যাপার সবার। আজ কলেজ থেকে বের হয়ে বিজয়ের হাসি হাসল তরি। কতদিন পর এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে তার। আহসান অসুস্থ হবার পর থেকে তরিকে মাজদা কলেজ থেকে নিতে আসতো। যেই জায়গাটা আহসানের ছিল তা অন্য কাউকে দেওয়া অসম্ভব। আজ ক্লাসের ফাঁকে কতবার যে কলেজের বারান্দায় উকিঝুঁকি দিয়েছে তরি তার হিসেব নেই। মনে তার একটাই প্রশ্ন, আহসান কি এসেছে বাইক নিয়ে? তরি ছটফটে কাণ্ড দেখে নাতাশা সহ সকলেই মুখ লুকিয়ে হেসেছে। বিয়ের পর স্বামীর প্রতি এরূপ অদৃশ্য সুতোর টান দেখতেও এতটা মধুর হয়। আজ সন্ধ্যায় তরি কিংবা রুমি কেউই পড়তে বসলো না। বাসায় হঠাৎ আগন্তুকের বেশি মেহমান এসেছে। তরি অবশ্য এদের চেনে, এর আগেও দেখেছে সে তাদের। আহসানের বন্ধু হয় তারা। আহসান অসুস্থতার সময়টুকুতে বেশ কয়েকবার এসেছে তারা। বিয়ের দিন এদের আহসানের আশেপাশে দেখেছিল সে। আহসান বন্ধুদের দেখলেই প্রাণখোলা হাসি জানিয়ে তাদের আমন্ত্রণ জানায়। এরপর আড্ডায় মত্ত হয়ে দুনিয়া ভুলে যায়। তরি নাস্তার ট্রে হাতে রান্নাঘর থেকে বের হতেই রুমি এসে অকস্মাৎ তার হাত থেকে ট্রেটা ছিনিয়ে নিল। তরি হতবাক হয়ে রুমির দিকে তাকাতেই রুমি বলল, এত নাস্তা দিয়ে এদের সঙ্গে ঢং করতে হবে না ভাবি, এরা আস্ত ছোচা। ওই যে সবচেয়ে লম্বা করে যে ভাইয়ার সঙ্গে বসে আছে সে সবচেয়ে বেশি ফাজিল। বাকি দুইজন ভাইয়া ভালো, তবে ওটা আস্ত একটা বট। ভাইয়ার লাইফে আরো মাথায় উঠে বসেছে। তরি হতাশ হয়ে রুমির দিকে তাকিয়ে রইল। লম্বা করে যিনি আহসানের পাশে বসে আছেন তার নাম রঙ্গন। পাশের দুজনের নাম সৌম্য আর অর্ক। যেদিন প্রথম তারা বাড়িতে এসেছিল আহসান নিজেই তাদের সঙ্গে তরিকে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর থেকে তারা কোনো প্রয়োজনে বাড়িতে এলে তারাই তাদেরকে নাস্তা দিয়ে আপ্যায়ন করে। রুমি অবশ্য আহসানের কোনো বন্ধুদের সামনে যায় না। সবাই বারণ করে যেতে। একটা অবিবাহিত মেয়ের এভাবে ভাইয়ের বন্ধুদের সামনে যাওয়া মোটেও উচিত নয়। বলতে গেলে শোভা রুমির বিষয়ে একটু সংবেদনশীল। রুমির বাক্য অগ্রাহ্য করেই তরি ড্রয়িং রুমে নাস্তার ট্রেটা দিয়ে এলো। রঙ্গন সৌম্য এবং অর্ক তরিকে দেখে ভাবি বলে সালাম দিল। তরি লজ্জায় মাথা নামিয়ে ফেলল। বয়সে বড় তিনজন মানুষ তাকে ভাবি ভাবি বলে সম্বোধন করছে। বিষয়টা বড় লজ্জার। রুমি দূর থেকেই রঙ্গনকে দেখা মাত্রই তার অগোচরে রঙ্গনকে ভেঙচি কাটল। ছোটবেলায় ভাইয়ের সঙ্গে যখন এই রঙ্গন নামক ব্যক্তিটি রুমিদের বাড়ি আসতো, রুমির তখন বেশ রাগ হতো। অর্ক এবং সৌম্যকে রুমি যে সেভাবে চেনে না, দূর থেকে অবয়বখানেই দেখেছে শুধু। আহসানের ভার্সিটি লেভেলের বন্ধু তারা। তবে রঙ্গনকে সে বেশ ভালোভাবেই চেনে। আহসানের স্কুল জীবনের বন্ধু সে। রুমি অবশ্য তাকে মোটেও পছন্দ করে না। বাড়িতে এলেই রুমি বিনুনি ধরে টানাটানি করতো সে। বাদর ছেলে। তরি নাস্তার ট্রে রেখে চলে আসার সময় সৌম্য নামের ছেলেটি তরি
চলে গেছে ভেবে আহসানকে বলল, বাবাকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান নেই বন্ধু? বিয়ে শাদী করেছো, হানিমুন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এতদিন মাথা ভেঙে পড়েছিলে বিছানায়, তাই আর বলা হয়নি। কিন্তু এখন ভাবিকে নিয়ে কোথাও ঘুরে আসা উচিত তোর। এরপরে বাচ্চা কাচ্চা এলে দূরত্ব আরও বাড়বে দুজনের মাঝে। নিজেদের মধ্যে ডুবে থাকার এটাই মোক্ষম সময়। আহসান মাথা চুলকে বলল, আসলে কাজের প্রেশারে এত সব নিয়ে ভাবা হয়নি। তোরির পড়াশোনার ক্ষতি হবে ভেবে আর আগাইনি ওদিকে। পরীক্ষাটা শেষ হোক, তারপরে যাবো না হয়। বন্ধু সমাজে অর্ক নিজ বিটলামের জন্য বিটলা নামে বেশ পরিচিত। আজও তার ব্যতিক্রম ঘটল না। নিজ নামের মর্যাদা সে ফের প্রমাণ করলো। বাঁকা হেসে আহসানকে বলল, পরীক্ষার আশায় বসে থাকলে কিচ্ছু হবে না বন্ধু। যাবা নাকি ভাবিকে নিয়ে লিটনের ফ্ল্যাটে? চাবি লাগবে, চাবি? অর্কের কথার মানে ধরতে পেরে আহসান সোফা থেকে উঠে অর্কের পিঠে জোরে সরে একটা থাপ্পড় বসালো। অর্ক হাসতে হাসতে রঙ্গনের পিছু গিয়ে লুকিয়ে পড়ল। অর্ক, সৌম্য ও রঙ্গন রাতে খেয়ে দিয়ে বাড়ি ফিরল। শোভা তাদের না খেয়ে ফিরতে দেয়নি। ছেলের বয়সী 3টি ছেলে, যে তারই ছেলের সমতুল্য। বিপদে আপদে আহসানের পাশে ওদের সবসময় দেখেছে শোভা। রঙ্গনের উপস্থিতি অনুমান করে রুমি একটা সময় মধুবিবির ঘরে লুকিয়েছিল। এক প্রকার আহসানের বন্ধুরা চলে গেছে ভেবে যেই না রুমি মধুবিবির ঘর হতে বের হলো, সেই রঙ্গনের সামনে পড়েই গেল সে। রঙ্গন তখন বাইকের চাবি গুছিয়ে বের হচ্ছে সবে। যেখানে বাঘের ভয় সেখানে সবার আগে সন্ধে হয়। মধুবিবির ঘরটা অতি বাজে একটা জায়গায় পড়েছে। পুরো বাড়ি শেষে একেবারে মেইন গেটের মুখোমুখি। আর একটু পর বেরোলেই তো পারত সে। তাহলে আর রঙ্গন নামক অনামুখতার সঙ্গে তার দেখা হতো না। রুমি রঙ্গনকে অবলোকনের মাত্রই দরজার পাশ কেটে লুকিয়ে পড়তে চাইল। বিশেষ লাভ হলো না তাতে। রঙ্গন ফাঁকা জায়গায় নির্মস্বরে বলেই ফেলল, খামসি রানী কর্করানী। রুমি রাগে গজগজ করতে করতে হেঁটে চলে এলো। পিছু ফিরে একবার চাইল না অবধি। অবশ্য পিছু ফিরলে রুমির মেজাজের 12টা হতে 13টা খুব সহজে বেজে যেত। রঙ্গনের এই বিটকেলের ন্যায় হাসি দেখার চেয়ে মৃত্যু শ্রেয়। রুমির জীবনে খামচি রানী শব্দটির উৎপত্তি বহু পূর্বেই ঘটেছে। রঙ্গনের সঙ্গে শুরু হতেই রুমির শিবনের বেজায় দ্বন্দ্ব। বিনুনি ধরে রঙ্গনের টানা হেঁচড়া বিশেষ পছন্দ ছিল না তার। সে কারণেই তো একবার জেদের বসে রঙ্গনকে নিজের ধারালো রগ দিয়ে এমন খামচি দিয়েছিল সে। রঙ্গনের বাম হাতের ওপরে পিঠে চামড়া ভেদ করে রগরগে তরল রঞ্জক পদার্থের সূত্রপাত ঘটেছিল। এরপর বেহায়াপনা এক ছোটকও কমেনি তার। এরপর হতে রুমিকে দেখলেই দূর হতে চিমটি রানী বলে টিপ্পনি কাটে তারা। রুমির বড্ড অসহায় লাগে এই ডাকটা। কেমন যেন একটা নাম, খামচি রানী কড়কড়ানি। ছি। রঙ্গন বাইক নিয়ে ফেরার পথে আহসানদের বাড়ির ফটক দরজার দিকে তাকিয়ে রইল বেশ অনেকটা সময়। রুমি মেয়েটা বোঝে না তাকে। একটা বার পেছন ফিরে তাকিয়ে মিষ্টি করে হাসলে খুব বেশি খারাপ হতো কি? বাইকের লুকিং গ্লাসে নিজেকে আলতোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একবার দেখল রঙ্গন। দেখতে এতটাও বাজে নয় সে। এলাকার বহু সুন্দরী সুশীলা রমণী দিনরাত হাবুডুবু খায় তার প্রেমে। এই রুমি মেয়েটাই বড্ড পাজি। 2 পয়সার দামও দেয় না তাকে। রুমির কোনো বাড়া ভাতে ছাই ফেলেছে সে। তাকে দেখলে মুখটাকে অহেতুক কুঁচকে রাখার মানে কি? দুষ্টু মেয়ে রুমি ছুমি। আহসান আড্ডার পাট চুকিয়ে ঘরে ফিরতেই তরিকে বিছানার ওপরে পা দুলিয়ে বসে থাকতে দেখে বিস্মিত হলো। অনেক রাত হয়েছে, সকালে যে ক্লাস আছে সে কথা কি ভুলে গেছে আনমনা মেয়েটা? আহসান নরম সুরে শুধালো, ঘুমাতে যাওনি এখনো? সকালে ক্লাসে যেতে হবে না? তরি বিছানায় হেলান দিয়ে বেনের আগা ঘোরাতে ঘোরাতে বলল, যাবো দাদিমা, ডেকে গেছেন, এক্ষুনি চলে যাব। মিনিট খানিক নীরব থেকে তরি নিজেই ফের বলল, আচ্ছা, আপনি কি কোথাও যাচ্ছেন? আহসান চমকিত হয়ে প্রত্যুত্তর করলো। কই না তো। তরি ঠোঁট কামড়ে হাসলো। মিথ্যে বলছেন কেন? ওই ভাইয়াটা যে বললো আপনি লিটনের ফ্ল্যাটে যাচ্ছেন। মা বলেছে বিয়ের পর বরের সঙ্গে সঙ্গে থাকতে। আমিও যাব আপনার সঙ্গে লিটনের ফ্ল্যাটে। প্লিজ আমাকেও আপনার সঙ্গে লিটনের ফ্ল্যাটে নিয়ে চলুন না।
তরি আকুতি শুনে আহসান হতবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এ কি অবস্থায় পড়লো সে? এই মেয়ে লিটনের ফ্ল্যাটের মানেই বোঝেনি। সব কিছু ফেলে এখন তরিকে নিয়ে লিটনের ফ্ল্যাটে ছুটতে হবে। ছি ছি ছি! অর্ককে কয়েক দফায় মনে মনে গালমন্দ করলো আহসান। তরি সেসব সম্পর্কে অবগত নয়। সে তখনও আহসানের পরিহিত পাঞ্জাবির হাতা খামচে ধরে লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে ব্যস্ত। আহসান হতাশ, হতভাগ। এত কিছু বাদ দিয়ে শেষমেশ লিটনের ফ্ল্যাট। ফোনের গ্রিং টিং শব্দে আহসানের ঘুম ভাঙল। তড়িঘড়ি করেই ফোনটা সে কানে তুলল। কয়েকবার হ্যালো বলতে অপর প্রান্ত থেকে কোনো জবাব এলো না। আহসান প্রচণ্ড বিরক্ত বোধ করলো। এই সাত সকালে এভাবে ফোন দেওয়ার মানে কি? ফোন দিয়ে আবার কথা বলছে না, কি আজব বিষয়। অতঃপর ক্ষুব্ধ হয়ে কলটা সে নিজেই কেটে দিল। প্রায় ব্যবসার প্রয়োজনে অপরিচিত নম্বর হতে মাল খরিদ্দারদের কল আসে, সে কারণে অপরিচিত নম্বরের কলও ধরতে হয় তাকে। তবে বিগত কিছুদিন যাবৎ এই কল দিয়ে লুকোচুরি খেলার ঘটনায় সে প্রচণ্ড অসন্তুষ্ট। এটা রীতিমতো এক ধরনের প্রতারণা। সময়ে অসময়ে কল দিয়ে সময়ের বিঘ্ন ঘটানোর মানে কি? অপ্রয়োজনে এসব কর্মসাধন কি বাঞ্ছনীয়? আজ শুক্রবার, স্কুল কলেজ সব বন্ধ। রমিতরি সকাল থেকেই কি নিয়ে যেন মহাব্যস্ত। দুজনকে নাস্তা টেবিলেও গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে দেখা গিয়েছে। আহসান সেসব নিয়ে অবশ্য মাথা ঘামায় না। একসঙ্গে আছে, মিলেমিশে থাকাটাই সবচেয়ে বড় কথা। আহসান বিছানার তোষকের নিচ থেকে টাকার বান্ডিল বের করে হিসাব কষতে বসলো। সচরাচর যেদিনকার হিসাব সেদিনই সে কষে ফেলে। তবে কাল বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে বিদায় ক্লান্ত শরীরে এত ধকল পোষায়নি। সহসাই তড়ি ঘরে এলো। আহসানকে এত টাকা গুনতে দেখে সে বিস্মিত হয়ে বলল, আচ্ছা, আপনি কি অনেক বড় লোক? আহসান মাথা উঁচু করে এক পলক তাকিয়ে রইল তরির দিকে। চোখে মুখে তার বেশ উৎকণ্ঠা। আহসান তরির প্রশ্নের উত্তর দিল না, নিজেই আরেক দফা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, হঠাৎ কেন এটা মনে হলো? তরি আমতা আমতা করে বলল। আপনার কাছে অনেক টাকা আছে তাই মনে হলো। আহসান তার ছিলের হাসি দিয়ে হাসলো। টাকাগুলো ফেলে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে তরির দিকে এগিয়ে এলো। ঠান্ডা গলায় বলল, যদি টাকার অঙ্কে মাপো তাহলে বলবো তুমি ভুল। আমি বড় লোক নই। তবে যদি সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্যকে পরিমাপ করো তাহলে আমি অনেক বড় লোক। একটা সুন্দর পরিবার আছে আমার, শান্তিপূর্ণ একটা জীবন আছে, কাঁধে ঋণের বোঝা নেই, সুস্থ আছি, ভালো আছি। আমি কি বড় লোক নই তরি? আর সব শেষে একটা সরল মনাবও আছে যে কিছুই বোঝে না। তরি ঠোঁট টিপে হেসে ফেলল। পরক্ষণেই মনটা যেন পুলকিত হয়ে উঠল। আহসান বউ বলে সম্বোধন করলো তাকে। বউই তো সে, আহসানের বউ। বিছানার ওপরে চকচকে 100 টাকার নোট দেখে তরি চোখ ফিরিয়ে বারবার সেটাকে দেখল। আগে বাবা কাজ থেকে ফিরলেই চকচকে নোটগুলো তরি আর গুনগুনকে দিতেন। তারা সেটা মাটির ব্যাংকে জমাতো। এভাবে জমাতে জমাতে অনেকগুলো টাকা হয়েছিল। এগুলো দিয়ে তরি আর গুনগুন হাঁসের ছানা কিনেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা ছানাও শেষমেশ বাঁচেনি। সেই দেখে তরি আর গুনগুন বাড়িতে যা হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিল, কেঁদে কুটে কি একাকার অবস্থা। তরির আজও মনে পড়লে খুব দুঃখ পায়। কি ফুটফুটে সুন্দর ছিল ছানাগুলো। তরিকে নিয়ে বিনিয়ে কচকচে নোটের দিকে তাকিয়ে থাকতে দেখে আহসান তরির হাতে সেটাকে গুজে দিল। তরির মুখে নিমিষে খুশির ঝলক দেখা গেল। আঁচলে টাকাটা গিট দিয়ে বেঁধে সে বলল, জানেন, বাবা যখন আগে কাজ শেষে বাড়ি ফিরতো, আমাদের দু বোনের কাজ ছিল বাবার থেকে কচকচে নোট জোগাড় করা। সেগুলোকে আমরা মাটির ব্যাংকে জমাতাম। ব্যাংক ভাঙার পর অনেকগুলো টাকা পেয়েছিলাম। আহসান কৌতূহলী হয়ে বলল। নাকি গতি হলো টাকাগুলোর? তরি প্রত্যুত্তরে বলল, অনেকগুলো হাঁসের ছানা কিনেছিলাম, একটাও টেকেনি। আমরা সেই দিন যা কেঁদেছিলাম না, সবাই সেটা নিয়ে খুব হেসেছিল। আমি হাঁসের ছানাগুলোর মা ছিলাম, গুনগুন ছিল খালামণি। কাঁদবো না বলুন? আহসান ঠোঁট কামড়ে বলল, আচ্ছা, আমি কবে হাঁসের ছানা জন্ম দিলাম তরি? তুমি মা হলে আমি তো বাবা। আমার সন্তানদের তুমি কোথায় লুকিয়ে রেখেছো তরি?
কোথায় আমার সেই অর্থহাস সন্তানগুলো? সত্যি করে বলো তো তরি। আহসানের কৌতুক শুনে তরি হেসে ফেলল, লাজুক স্বরে বলল,